ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা ভালো আছেন এবং সেই ভালো থাকার পাশাপাশি চলে এসেছি আরও একটি দুর্দান্ত ধামাকাদার ব্লগ ভিডিওর সাথে। হ্যাঁ, আজ আমরা গ্রাম থেকে সরাসরি চলে এসেছি কলকাতা আলিপুরে। না, ঠিক আলিপুর না, আলিপুর মিউজিয়াম জেলের মধ্যে। আজ আমরা চলে এসেছি সরাসরি আলিপুর মিউজিয়াম জেলের মধ্যে এবং আমরা জেলের ভেতরটা সম্পূর্ণভাবে ভ্রমণ করব এবং আপনাদেরও ভ্রমণ করিয়ে দেব এবং আপনাদের দর্শন করাবো সেই বিপ্লবীরা যেখানে নিজেদের প্রাণ দিয়েছিলেন, সেই বিপ্লবীদের সেই প্রাণ দেওয়ার স্থানগুলি এবং আপনাদের অনুভব করাবো সেই 1906 সাল থেকে সৃষ্টি হওয়া এই জেলটির ছোট্ট একটি ইতিহাস। আপনাদের অনুভব করাবো সেই ভয়ানক আর্তনাদগুলি। সবার আগে আপনাদের জানিয়ে দিই আলিপুর এই মিউজিয়ামে আপনারা কিভাবে আসবেন। আপনারা সবার প্রথমে চলে আসবেন হাজরা মোড়। ধর্মতলা থেকে সরাসরি হাজরা মোড় বাস আপনারা পেয়ে যাবেন, বা আপনারা যদি কেউ মেট্রোয় করে আসতে চান তাহলে যে কোনো মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরবেন এবং আপনাদের নামতে হবে যতীন দাস পার্ক। যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে কিছুটা হেঁটে আসলেই আপনারা হাজরা মোড় পেয়ে যাবেন এবং হাজরা মোড় থেকে সরাসরি অটো ধরবেন। অটো ধরে চলে আসবেন আলিপুর মিউজিয়ামের মধ্যে। আপনারা চাইলে ওখান থেকে পায়ে হেঁটেও আসতে পারেন। অটোয় করে আসলে মাত্র 10 টাকা ভাড়া নেবে। পায়ে হেঁটে যদি আসতে চান তাহলে মিনিট 20 সময় লেগে যাবে এবং যদি অটোয় করে আসেন তাহলে 10 মিনিটের মধ্যে আপনারা এই জায়গায় পৌঁছে যাবেন। তো আমরা ঠিক এরকম করেই চলে এসেছি সরাসরি আলিপুর মিউজিয়ামের মধ্যে। তো সবার প্রথমে আমরা টিকিট প্রাইসটা দেখে নেব। আপনারা দেখতে পাচ্ছেন বোর্ড রয়েছে এখানে, এন্ট্রি ফি 30 টাকা, মানে পার ব্যক্তির 30 টাকা করে টিকিট কাটতে হবে। এবং যদি লাইট এবং মিউজিক শো দেখতে চান নাইটে, তার জন্য 100 টাকা পার ব্যক্তি লাগবে। সামনেই আরও একটি বোর্ড রয়েছে, লেখা রয়েছে টিকিট কাউন্টার, মানে ভেতরের দিকে আমাদের প্রবেশ করতে হবে। তো ভেতরে আসার পর আমরা টিকিট কেটে নিলাম এবং সরাসরি চলে এসেছি আলিপুর মিউজিয়ামের ভেতরে। সবার প্রথমে আমরা চলে যাব ফাঁসির মঞ্চে, যেখানে ইংরেজরা আমাদের ভারতবর্ষের মানুষদের খুবই কষ্ট দিয়েছিল, খুবই যন্ত্রণাদায়কভাবে ফাঁসি দিয়েছিল। ভেতরে প্রবেশ করার আগে আমরা বোর্ড দেখে নেব। এখানে লেখা রয়েছে নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ এবং যতীন্দ্র মোহন সেনগুপ্তের কক্ষ। তবে এই সমস্ত কক্ষে প্রবেশ করার আগে আমরা বাঁ দিকের গলিতে, অর্থাৎ বাঁ দিকের যে রুমটি রয়েছে ওইখানে রয়েছে ফাঁসির মঞ্চ। আমরা সবার প্রথমে ফাঁসির মঞ্চতেই ভ্রমণ করব।
এই জায়গাটা এখন ফাঁকা রয়েছে। আমরা সবার প্রথমে চলে এসেছি, এখনো পর্যন্ত ভিড় জমেনি। গা ছমছমে একটা ব্যাপার কাজ করছে। দেখুন এখানকার যে জেলের যে সিস্টেম, সেই শিকল দরজা থেকে কতটা দূরে রয়েছে। ইংরেজদের প্ল্যান অনুযায়ী সম্পূর্ণ আলাদা রকম কারিগরি দ্বারা তৈরি করা হয়েছে এই জেলের দরজাগুলি। এমনভাবে শিকলটি তৈরি করা হয়েছে যাতে ভেতর থেকে কেউ খুলতে না পারে। বাইরে থেকে কেউ না খুললে কখনোই ওই দরজাগুলি খোলা যাবে না। আর এরকমই সেম সিস্টেম প্রত্যেকটি দরজার মধ্যে রয়েছে। ঠিক যেমন বাইরে দেখলেন আর এখন ভেতরে প্রবেশ করেছি, ভেতরেও সেই একই রকম সিস্টেম দেখা যাচ্ছে। এখানেও রয়েছিল কোনো এক বিপ্লবী। হ্যালো বন্ধুরা, আমরা এখন মিউজিয়ামের ভেতরে একটি জেলের কক্ষের ভিতরে রয়েছি। সত্যি আমাদের যে গর্ববোধটা হবে, কিভাবে হবে। আমরা এখানে চলে এসেছি খুবই আনন্দের সাথে এই যে মিউজিয়ামটি দর্শন করার জন্য। কিন্তু এখানে প্রবেশ করার পর সেই দিনগুলোর কথা মনে পড়ছে, যেই দিনগুলোতে অত্যাচার করেছিল ইংরেজরা আমাদের ভারতবর্ষের মানুষদের ওপর। না জানি কত রকম অত্যাচার করেছিল ওনাদের ওপর। তো সেই বিভিন্ন অত্যাচার সহ করেও আমাদেরকে স্বাধীনতা পুরস্কার দিয়েছিলেন। ওনারা ছিলেন বলেই আজকে আমরা এত সুন্দর একটা জীবন পেয়েছি। তাই ওনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখুন, আমরা এখানে মাত্র 5 মিনিট হয়েছে এসেছি। হ্যাঁ, 5 মিনিট হয়েছে এই কক্ষটির ভেতরে প্রবেশ করেছি। আজকে গরম, খুবই দুর্দান্ত গরম, প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস। তবে কি সেই সময় 40 ডিগ্রি সেলসিয়াস ছিল না? অবশ্যই ছিল। তাহলে আপনারা ভেবে দেখুন, এই রুমটির ভেতরে 40 ডিগ্রি সেলসিয়াস সমূহ সেই ব্যক্তিদের আটকে রাখা হতো এবং অত্যাচার করা হতো তেনাদের ওপর। কতটা কষ্ট পেয়েছিলেন ওনারা। তো আমরা তেনাদেরকে আজকে না বলা কিন্তু উচিত হয়। ওনাদেরকে মনে রাখা অবশ্যই এবং ওনাদের শ্রদ্ধা জানানো আপকামিং জেনারেশন কিন্তু এই জিনিসগুলো ভুলতে চলেছে। তাই তাদের জন্য একটি নিউজ দিতে চাই গ্যালবে ফাইটারের চ্যানেলের তরফ থেকে। আপনারা কিন্তু এই জিনিসগুলো ভুলবেন না। এই ইতিহাসটি নিজের হৃদয়ে ঢুকিয়ে রাখবেন এবং ওনাদের মনে রাখবেন, কেননা ওনাদের জন্যই আজ আমরা এত সুন্দর স্বাধীনতা অর্জনের, এত সুন্দর একটা
স্বাধীন দুনিয়ায় বসবাস করতে পারছি। তবে এই স্বাধীন দুনিয়ায় বসবাস করছেন ঠিকই, নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেই সমস্যাগুলি গ্যালারি ফাইটার এখন বলবে না। তো আপনাদের এই মিউজিয়ামটি দর্শন করানোর জন্যই এই ভিডিওটি করেছি। তো চলুন আমরা এবার এই কক্ষের বাইরে বেরিয়ে যাব এবং সরাসরি চলে যাব ফাঁসির মঞ্চে। এই হলো সেই অত্যাচারী ইংরেজদের একটি স্ট্যাচু। দেখতেই পাচ্ছেন আমাদের উপর কেমন করে অত্যাচার করতেন ওনারা। হাতে চাবুক নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এই ইংরেজটি। আমরা এবার সরাসরি চলে এসেছি ফাঁসির মঞ্চে। হ্যাঁ, এটা হলো সেই ফাঁসির মঞ্চ যেখানে ভারতবর্ষের বিভিন্ন বিপ্লবীদের ফাঁসি দিয়েছিলেন ইংরেজরা, যেখানে ফাঁসি হয়েছিল ক্ষুদিরাম বসুরও। এই যে এই দরজাটি দেখছেন, কাঁচ দিয়ে ঘেরা রয়েছে, ওই সিঁড়ি নেমে গিয়েছে নিচের দিকে। ফাঁসি হয়ে যাওয়ার পর ঠিক বডিটা ঝুলে যেত, তারপর ওপর থেকে একজন ফাঁসির দড়ি খুলতো এবং নিচে থেকে একজন ব্যক্তিটিকে নিয়ে নিত এবং ওই গহ্বর থেকে বাইরে নিয়ে আসতো। তারপর রাতারাতি মৃতদেহ গায়েব করে দিতেন ওনারা। দীনেশ গুপ্তর ফাঁসি। সরকারি রিপোর্ট অনুসারে বিপ্লবী দীনেশ গুপ্তকে তার ফাঁসির আগের রাতে বেশি করে আফিমের মতো মাদক দ্রব্য সেবন করানো হয়, কিন্তু তিনি সম্পূর্ণ সজাগ ছিলেন। আত্মীয় পরিজনদের তার মৃতদেহের কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। দেহটি জেল চত্বরেই জ্বালিয়ে দেওয়া হয় ও রাতের অন্ধকারে একটি নৌকায় করে নিয়ে গিয়ে নিকটবর্তী টালি নালায় ভাসিয়ে দেওয়া হয়। এই যে এই রুমটি দেখছেন, এখানেই মৃতদেহ রাখা হতো। যখন ফাঁসি দেওয়া কমপ্লিট হয়ে যেত, সেই দেহটিকে নিয়ে সবার প্রথমে এই রুমটাতে রাখা হতো এবং তারপর ধীরে ধীরে গভীর অন্ধকারের সুবিধা নিয়ে দেহগুলো অন্য জায়গায় পাঠিয়ে দিতেন ওনারা। এবং এই টেবিলের মধ্যেই না জানে কত মানুষের রক্ত এখনো পর্যন্ত লেগে রয়েছে। না জানি কত মানুষকেই এই টেবিলের উপর রেখে কুপিয়েও হত্যা করা হয়েছে। আমরা তার খবর আজ পর্যন্ত পাইনি। গোপনীয়তাভাবে লুকিয়ে রেখেছিলেন ইংরেজরা। এই নালাটির মধ্য দিয়েই না জানে কত মানুষের রক্ত বয়ে চলে গেছে ড্রেনের মধ্যে। তো চলুন আমরা এবার সরাসরি চলে যাব নেতাজি কক্ষের দিকে।
এবং দর্শন করব নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু সহ নেতাজি সুভাষচন্দ্র বসু যেই সেলের মধ্যে ছিলেন সেই সেলটিও। আরও দর্শন করব বিভিন্ন বিপ্লবী ব্যক্তিদের সেল। ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী বিধানচন্দ্র রায় আজ তেনারি সেলের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং দেখতে পাচ্ছি ওনার মূর্তিটি। এবার আমরা ধীরে ধীরে চলে যাব ওপর তলার দিকে। দেখুন এইখানেও কিন্তু একই রকম সিস্টেম, ঠিক আমরা এর আগে যেই কক্ষগুলোতে দেখেছিলাম ঠিক একই রকম সিস্টেম প্রত্যেকটা সেলের মধ্যে লাগু করা হয়েছে। আমরা এবার চলে যাব সরাসরি দোতলায়, যেখানে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর সেল এবং উনিও সেখানে উপস্থিত রয়েছেন। কেন জানি না এই দৃশ্যটি দেখার পর গ্যালভে ফাইটারের মনটা হঠাৎ কেঁদে উঠল। হ্যাঁ, অনুভব করলো সেই অতীতকালের দৃশ্যটি, অনুভব করলো সেই অত্যাচারিত সময়টি। আশা করছি আপনারাও অনুভব করছেন। তো চলুন আমরা এবার ধীরে ধীরে দোতলা থেকে নিচে নেমে যাব এবং দর্শন করে নেব আরও আকর্ষণীয় দৃশ্যগুলি।